গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উত্তেজনা হাতাহাতি। আবু বাকের মজুমদার আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ৬ সদস্যের কমিটি ঘোষণা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। রাজধানীতে পদযাত্রায় পুলিশের বাধা। সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান আমির খসরুর। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য বেতি ব্যস্ত। অভিযোগ জামায়াত সেক্রেটারির। ৫৩ বছরের সব ঘটনার শ্বেতপত্র চান দলটির আমির। নাহিদ ইসলাম পদত্যাগ করায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ডাক টেলিযোগাযোগ। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে বিইআরসি। ব্যবসা বিনিয়োগে ধসের শঙ্কা অংশীজনদের। রোববারের মধ্যে প্রস্তাব প্রত্যাহারের হুঁশিয়ারি ক্যাবের। এবং ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ৩.৫ লাখ কোটি টাকা জানালো কেন্দ্রীয় ব্যাংক। হাসিনা আমলের অপচয়ে বাড়ছে কর। ৬ মাসে অর্থনীতি পুনরুদ্ধারের দাবি প্রেস সচিবের। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। আবু বাকের মজুমদার আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ৬ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা ঘিরে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনাও ঘটে। আহত হন কয়েকজন। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানে মুখর ছাত্র রাজনীতির আতুরঘর মধুর ক্যান্টিন। আত্মপ্রকাশ হলো জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। বুধবার বিকেলে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘণ্টা ২ পেরিয়ে ৫টার সময় মধুতে আসেন ছাত্রনেতারা। ঘোষণা করেন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি। আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি। এদিকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে মধুর ক্যান্টিনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে। অবশ্যই এটা দলীয়করণের দিকেই যায়। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমেই গঠিত হয়েছে কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেতে পারেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি। আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। এত নাটকীয়তার পরেও কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে মিছিল করেন নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নতুন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে পদ না পাওয়ার প্রতিবাদ জানাতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বারডেম জেনারেল হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। আমরা এখানে কোনো ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত নামের জন্য এখানে আমরা আসিনি। আমরা এখানে আসছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য। এরপরেও কেন আমাদের উপর আক্রমণ করা হইল? বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হয়েছে, আমরা সেই কমিটিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সেই কমিটিতে আমাদের কোনো অংশগ্রহণ নেই। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। সারা দেশ থেকে আসা দলটির সাবেক জনপ্রতিনিধিরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হলে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কে এবার মাঠে বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। দাবি আদায়ে জমায়েতের একাংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে অন্তর্বর্তী সরকার। সতর্ক ও সহযোগিতা করতেই জাতীয় নির্বাচনের দাবিতে এ স্মারকলিপি। এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এদিকে ঢাকায় আসা বিএনপি মনোনীত ও সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না তারা। দেশকে অস্থিতিশীল করতেই আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া, আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকারের মতলব বুঝতেছি না, আমাদের সন্দেহ হয় এটা। অন্তর্বর্তী সরকার কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাবেক জনপ্রতিনিধিরা। কিছু কিছু দল যে দাবি করছে এটার পিছনে সুকৌশল এবং অপচেষ্টা আছে। সংসদ নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন হয় বরাবরই, এটা আসলে অযৌক্তিক, এটা আমরা চাই না। আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। এক দফা এক দাবি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত সহ কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলেও জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় অমর একুশে বইমেলায় শামা ওবায়েদের 3টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকতে হবে। সবার দায়িত্বশীল আচরণের মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রত্যাশা করে মির্জা ফখরুল আরও বলেন, এ বিষয়ে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ইতিবাচক ভাবতে হবে, নেতিবাচকতা কোনো সুফল আনবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সোজা সহজ করে নিয়ে আসবে। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন, যেটা ঘটিয়েছেন অগ্রণী ভূমিকা নিয়ে, সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে, ইতিবাচকভাবে এগিয়ে যেতে হবে, নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি। বরগুনায় কর্মী সভায় একথা বলেন তিনি। এদিকে পঞ্চগড়ে জনসভায় গত 53 বছরে দেশে সংগঠিত সব ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলটির আমির। জামায়াতের জনসভা ঘিরে বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল পঞ্চগড়ে। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগান নিয়ে নেতাকর্মীরা জড়ো হন চিনিকল মাঠে। দুপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সরকার এবং জাতিসংঘের উদ্যোগে 1972 সাল থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। 1972 সালের 10 জানুয়ারি থেকে 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। পরে বিকেলে নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য দেন আমির। আওয়ামী লীগ সরকারের আমলে 2.25 কোটি ভুয়া ভোটারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ। বাংলাদেশ
দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ, এই লড়াই অব্যাহত থাকবে। এদিকে বরগুনায় কর্মী সভায় জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায় না, সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। আর কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাদের টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার মস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি কুটে ভরে নেব রাত্রে। পতিত আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচারী শেখ হাসিনার মতো নিষ্ঠুর কোনো শাসক জনগণ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন জামাত সেক্রেটারি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে নতুন কে আসছেন এই পদে তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়ের দফতর পুনর্বন্টন করে গ্যাজেট প্রকাশ করা হয়। মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে প্রথমে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান, পরে শপথ নেন উপদেষ্টা হিসেবে, কিন্তু তাকে এতদিন কোনো দফতর দেওয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে থাকবে। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। রোববারের মধ্যে দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাত। স্লোগান, প্রতিবাদ, হট্টগোল। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে এমন নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। শুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে মাঝপথে তা বন্ধের জোরালো দাবি জানান অংশীজনরা। আপনারা গণদুশ্মন, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে, শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে অতিরিক্ত লোড ও নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব তুলে ধরে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো, যা বিদ্যমান দামের তুলনায় ১৫২% বেশি। আর এই প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেন অংশীজনরা। মানুষ আপনাদেরকে শত্রু মনে করবে কেন? মানুষ আজকে BRC সহ মন্ত্রণালয় সহ আপনাদেরকে গণশত্রু মনে করে। জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে, এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়, এটা যেন সরকার খেয়াল রাখে, BRCও খেয়াল রাখে। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম। এই ইন্টারিম স্টেজে যে কোনো ধরনের দাম বৃদ্ধি বন্ধ রাখেন। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। শুনানিতে নতুন ও পুরনো শিল্প গ্রাহকদের জন্য দুই ধরনের দাম বৈষম্যমূলক আখ্যা দেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বলেন, গ্যাসের দাম বাড়ালে ধস নামবে শিল্প খাতে, হুমকির মুখে পড়বে বিনিয়োগ। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। মানুষের টাকা পড়ছে ৭৫ টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করার, যেখানে আমি এখন ৩০ টাকা দিতে পারতেছি না। আপনারা যে মেসেজটা ইন্টারন্যাশনালি দিলেন, আমার বায়াররা আজকে আতঙ্কিত। আমাদের দেশের শিল্পোন্নয়নকে চিরতরে বন্ধ করার এটা একটা পরিকল্পনা। অংশীজনরা রোববারের মধ্যে দাম বাড়ানোর আবেদন খারিজ করার দাবি জানালেও BERC চেয়ারম্যান বলেন, আগামী ৭ দিন পর্যন্ত জমা দেওয়া যাবে লিখিত বক্তব্য। এটা একটা প্রস্তাবনা, এখানে আপনাদের বক্তব্য সমালোচনা আমরা দেখব এবং তারপর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। এদিকে বিয়াম অডিটোরিয়ামে যখন শুনানি চলছিল, বাইরে তখন শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। দাবি না মানলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কার্পেটের নিচে লুকিয়ে রাখা খেলাপি ঋণের প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। গেল বছরের ডিসেম্বর শেষে এই ঋণ দাঁড়িয়েছে প্রায় ৩.৫ লাখ কোটি টাকায়। ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ২০ ভাগই এখন খেলাপি। এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, খেলাপি ঋণ উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন। আশ্বাস দেন, দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন।
ব্যাংক খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঋণের নামে লুটপাট হয়েছে কোটি কোটি টাকা। এর ফলে ২০০৯ সালে যেখানে খেলাপি ঋণ ছিল মাত্র ২২,৪৮১ কোটি টাকা, জুলাই অভ্যুত্থানের আগে সেই ঋণ বেড়ে ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২৪ সাল শেষে খেলাপি দাঁড়িয়েছে ৩,৪৫,৭৬৪ কোটি টাকায়। গভর্নর বললেন, এতদিন খেলাপির তথ্য লুকিয়ে রাখা হতো, এবার প্রকৃত চিত্র সামনে নিয়ে আসা হচ্ছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল ৯% মতো, তো এটা ৯ থেকে ২০ হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে ২০২৪ সালে খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। খেলাপি ঋণ আদায় করার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের টাকা ফেরতের আশ্বাস দেন গভর্নর। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এক্ষেত্রে। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবেই। এ সময় তিনি জানান, মোট খেলাপির প্রায় ৪৩% রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে, আর বেসরকারি ব্যাংকগুলোতে এই হার ১৫.৬%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 জনের ছাত্রত্ব বাতিল সহ মোট 48 জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে আছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রুয়েট শাখার সভাপতি ফাহমিদ লতিফ লিওন ও সাধারণ সম্পাদক শৌমিক সাহা। তাদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।